এসো কিছুটা সময় রেখে যাই, ঝিনুকে মুক্ত করে। এসো আরো কিছু গানে দিয়ে যাই এই তীরের হৃদয় ভরে। এসো কিছুটা সময় রেখে যাই। বাহ, যে গানগুলো শুনে আসলে আমাদের বড় হওয়া স্যার, সেই গানগুলোর একটা পাশে বসে শুনছি আমি, আমার আসলে অন্যরকম লাগছে। খুব জানতে ইচ্ছে করছে স্যার, আপনারা সেই সময় যখন গান রেকর্ড করতেন, আমার মনে হয় না এত অ্যাডভান্সড টেকনোলজি তখন ইউজ করা হতো কিনা, মোটেই না। এবং এখন যেরকম বাদ্যযন্ত্র নির্ভর হয়ে যাচ্ছে গান। মানুষ প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করবে, প্রযুক্তি যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে, তাহলেই কিন্তু বিপত্তি। আমি শুনেছি বড়দের কাছে, আমাদের পূর্বসূরীদের কাছে, যে চোঙ্গার ভিতরে মুখ ঢুকিয়ে গানটি একবারে গাইতে হতো এবং মোমের উপর তা রেকর্ড হতো প্রথমে, তারপর সেটিকে আমার তখন কি যেন ম্যাটেরিয়ালটা, আমি নামটা ভুলে গেছি, তার উপর ফাইনাল রেকর্ডিং করা হতো এবং এটা বেশ ব্যয়বহুল ছিল। অতএব যে শিল্পী একবারে এই গানটি করতে না পারবে, সেই শিল্পীর পক্ষে সে তো বাদ, সে প্রায় মোটামুটি বাদ। তো এইভাবে এত কষ্ট করে তারা গান করেছেন। তারপর আমাদের সময় এসে আমরা রেকর্ডিং পেয়েছি, প্রযুক্তি কিছুটা পেয়েছি, কিন্তু তখনও আমরা যখন প্রথম রেকর্ডিং করি অনেক কষ্ট করতে হয়েছে। দেখো, আমরা যখন প্রথম রেকর্ডিং করি, এফডিসির কথাই বলি, এফডিসিতে প্রথম রেকর্ডিং হতো আমাদের, তার আগে অন্য কোথাও হতো না। তো সেখানে আমরা সন্ধ্যায় ধরো 8টা-9টার দিকে ঢুকতাম, একটু রাত হলে, তার কারণ বাইরের আওয়াজ টাওয়াজ যাতে কমে যায়। ঢুকতাম এবং গান শেষ করে সকালবেলা 8টা-9টার সময় বেরিয়ে আসতাম। একজন শিল্পী গাইতে গাইতে একেবারে শেষ মুহূর্তে এসে সামান্য একটু ভুল হয়ে গেল, আবার প্রথম থেকে। একজন যন্ত্রী একটু শেষ মুহূর্তে এসে একটু ভুল করলেন, বা একটা তার ছিঁড়ে গেল, আবার সেই ফের পেহলেছে। তো এই করতে করতে সারা রাত চলে যেত। কিন্তু যে আপনাদের ডেডিকেশন গুলো ছিল, এখন তো আমরা যখন গান গাইতে যাই স্যার, ডুয়েট গান হলে কেউ কিন্তু জানি না কে কখন এসে ভয়েস দিচ্ছে। আমি আলাদা দিচ্ছি, আমার সঙ্গে যিনি তিনি আলাদা দিচ্ছেন, যন্ত্রীরাও আলাদা দিচ্ছে। যন্ত্রী সবসময় হচ্ছেও না স্যার, ওগুলো তো লুপস হচ্ছে। এখন তাই সো আমার মনে হয় যে ওই যে আপনাদের সময় সব যন্ত্রীরা মিলে আপনাদের যে অনুভূতিগুলো তৈরি হতো, সেটাই গানকে আলাদা করে দিত। এক্স্যাক্টলি। আর প্রযুক্তি যে জিনিসটি সবচেয়ে ক্ষতি করছে আমাদের সঙ্গীতে এখন, আমি মনে করি, সব একাকার করে দিচ্ছে সব কিছু। দেখো, আমাদের সময়টায় একটা বৈশিষ্ট্য, প্রত্যেকের একটা নিজস্ব বৈশিষ্ট্য ছিল। তার কারণ কি? তার কারণ প্রত্যেকের একটা নিজস্ব গায়কী ছিল, নিজস্ব ঢং ছিল, নিজস্ব কণ্ঠ ছিল। নিজস্ব কণ্ঠ, কথাটি খেয়াল করো। এখন কিন্তু তুমি কণ্ঠকেও সাহায্য দিচ্ছ যন্ত্রের মাধ্যমে। তো অতএব যন্ত্র তো আর যন্ত্রের কোনো নিজস্বতা নেই, যন্ত্রের কোনো বৈশিষ্ট্য নেই, সব যন্ত্র একই বলে। কাজেই সবার কণ্ঠই এখন এক মনে হয় আমার কাছে। স্যার, আমরা মনে হয় একটু আরো কাছে, গাছগুলোর কাছে, ঘাসের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে কথা বললে আরো মজা। হ্যাঁ, চলো। ওকে, ঠিক আছে, ভালো প্রস্তাব। পারিবারিকভাবে গানটাকে একজন সঙ্গীত প্রেমীকে খুব বেশি এনকারেজ করতো তখন, কেমন ছিল পরিবেশটা? দেখো, এখন যেমন বাচ্চা ছেলে মেয়েদেরকে মা বাবারা হাত ধরে নিয়ে যায় গান শেখাবার জন্য, বা অনুষ্ঠান করার জন্য বিভিন্ন টেলিভিশনে বা এতে, তখন কিন্তু আমাদের সময় ব্যাপারটি ছিল সম্পূর্ণ উল্টো। একেবারেই সম্পূর্ণ উল্টো। আমরা যারা গান করতাম তখন লুকিয়ে লুকিয়ে গান করতাম। আমার মনে হয় আমার গান শেখার পেছনে আমার বাবা মার ভূমিকাটা সবচেয়ে বেশি স্যার। এতটা এনকারেজ করতো না সেই সময় গান গাওয়া, নাচা বা যাই হোক, নৃত্য, গান সবকিছু মিলে।
আমার মনে হয় যে তারা ওই যে ওই ফেমের পিছনে কেউ ছুটেনি, যে অনেক নাম কামাতে হবে, ফেমাস কেউ হতে হবে। এটা বাবা মারাও বলতো না, ছেলে মেয়েদের মধ্যে ওটা ছিল না। ইয়েস, এক্স্যাক্টলি। হ্যাঁ, বাবা মারা তো বলতেনই। হ্যাঁ, যারা গান শিখতেন বা গান গাইতেন তাদের মনেও কিন্তু এটা ছিল। এটা কখনো আমি আসেনি। গান গাইছি মনের আনন্দে, আনন্দে। গানের প্রতি বা সঙ্গীতের প্রতি ভালোবাসার ফলে। একটা যুগ ছিল গান বা সঙ্গীত ওই রাজকীয় মজলিস পৃষ্ঠপোষকতার একটা। এর মধ্যে সীমাবদ্ধ হ্যাঁ, ছিল। তারপর তোমার ধীরে ধীরে গানের কিন্তু গান গণতন্ত্রের যুগে প্রবেশ করেছে, গানেরও গণতন্ত্রায়ন হয়েছে এবং গণরুচির প্রভাব পড়েছে গানের উপর এবং গানের চর্চা গণ হয়ে গেছে এবং ইট হ্যাজ বিকাম এ ভেরি গুড প্রফেশন। এখন কিন্তু একটা চমৎকার প্রফেশন হয়েছে, অস্বীকার করার উপায় নেই। হ্যাঁ। আমাদের সময় গানের চর্চা করা মানেই হচ্ছে পরবর্তী জীবনে দুস্থ হয়ে মৃত্যুবরণ করা। কিন্তু এখন কিন্তু তা নয়। তুমি একটি যে কোনো একটি অবস্থানে চলে যেতে পারলে, মোটামুটি একটি অবস্থানে যেতে পারলে তোমার কিন্তু ইটস এ গুড প্রফেশন। ইট ইজ এ ভেরি গুড প্রফেশন। কিন্তু স্যার, আমি যেটা জানতে চাচ্ছিলাম যে এখন কয়জন মানুষ সে গানটা দেখছে, শুনছে না স্যার, দেখছে, ভিউজ কত হলো, লাইকস কত পড়লো? বুঝেছি তোমার কথা, প্রশ্নটাই আমি বুঝেছি। দেখো, এটা ওই যে বলছিলাম প্রযুক্তির যে শনৈ শনৈ উন্নতি হচ্ছে, তার ফলে এটা হয়েছে। এখন এটা কি ভালো না ভালো, এর ভালো দিক, প্রত্যেকটা জিনিসের ভালো দিকও আছে, মন্দ দিকও আছে। এখন মন্দ দিকটা হলো যে তুমি একটি গান করে তোমার মতো করে একটি গান, তোমার ইচ্ছা মতো একটি গান করে এবং বাণিজ্যিক চিন্তা করে গানটি করলে সেই গানটি কি রুচিসম্মত হলো, সেই গানটি কি শিল্পসম্মত হলো, এই ব্যাপারে কিন্তু তোমার কোনো মানে কোয়ালিটিটা কেউ দেখছে না। না, নট এট অল। তুমি চিন্তা করবে এই গানটি মানে বর্তমান গণরুচির সঙ্গে গণরুচির সঙ্গে কতটুকু সঙ্গতি তার এবং কতটুকু শ্রোতা বা দর্শককে আকৃষ্ট করতে পারবে এবং শ্রোতা দর্শককে আকৃষ্ট করার জন্য যে কোনো পন্থা তুমি অবলম্বন তুমি করবে, এটা শিল্প হলো কি হলো না এই ব্যাপারে কারো মাথা ব্যথা নেই। তো অতএব এটা আমি বলবো না যে এটা আলটিমেটলি কোনো সুফল বয়ে আনবে আমাদের শিল্প সংস্কৃতির জন্য, এবং আমি এটা মেইন স্ট্রিম থেকে অর্থাৎ মূল ধারা থেকে অনেক বিচ্ছিন্ন বলে মনে করি। আগে যেমন আপনাদের তো এই সব গান প্রচার হতো না, ভিডিও হতো না, এত মার্কেটিং হতো না, পিআর হতো না, কিন্তু মানুষ সব গান শুনতো। এমন না যে মানুষ শুনতে বাধ্য, তা তো আর না, কিন্তু শুনতো স্যার। এখন শুধু যে গানটার প্রচার হচ্ছে সেটাই শুনছে, ভিডিও হচ্ছে, ব্যয়বহুল ভিডিও হচ্ছে সেটাই শুনছে, আর গানগুলো ভালো হলেও মানে শ্রোতার কাছে পৌঁছাচ্ছে না কেন? এখন দেখো, এক সময় ছিল যখন একটি রেকর্ডের এপিঠে একটি, ওপিঠে একটি, দুইটি গান ছিল এবং মানুষ, শ্রোতারা অপেক্ষা করত, আমরা অপেক্ষা করতাম যে কখন একটি নতুন রেকর্ডে দুটি গান শুনতে পাবো। তো সেই সময় থেকে এখন আমরা ইন্টারনেটের যুগে এসেছি। ইন্টারনেটের যুগে এসে ঘটনাটা কি হলো, তুমি টিপ দিলেই একটি গান পাচ্ছ। গানটি শুরু হতে না হতেই না পড়তে যাই, এই যে অস্থিরতা, এই যুগটাই আসলে অস্থিরতার যুগ। সময় নেই আমাদের, কোনো কিছুরই সময় নেই। শুধু গান শোনার না, আমাদের যেন বই পড়ার তো প্রশ্নই আসে না। হ্যাঁ, সময় নেই, কোনো কিছুর সময় নেই আমাদের। আমরা ছুটছি, কিসের জন্য ছুটছি, কি জন্যে ছুটছি, কোথায় ছুটছি, সেই সব আমাদের মাথায় নেই। শিল্প সংস্কৃতি এখন অধিকাংশ ক্ষেত্রে হয়ে গেছে এন্টারটেইনমেন্ট। ঠিক আছে, পরিবর্তনের কথা আরো শুনবো, আমরা গল্পই করি। সে সময় আপনাদের মধ্যে এই বন্ধুত্বের উদযাপনগুলো কেমন হতো, এই বন্ডিংটা কেমন ছিল সহশিল্পীদের মধ্যে? ঠিক কথাই বলেছো। তখন তো সবার সাথেই দেখা হতো, কাজে তো বটেই, অকাজেও দেখা হতো। অর্থাৎ আমি তোমাকে একেবারে পার্টিকুলারলি বলছি, যেমন এই যে শাহবাগের রেডিওটা ছিল, রেডিও স্টেশন, সেখানে এমন কোনো দিন নেই যে আমরা আড্ডা না হতো, এবং একজন আসছেন একজন যাচ্ছেন, আড্ডা কিন্তু চলতেই থাকলো।
ঢাকা বিশ্ববিদ্যালয় বললেই মধুর ক্যান্টিন এবং মধুর ক্যান্টিন বললেই বিশ্ববিদ্যালয় ঠিক তেমনিভাবে আমাদের এখানেও ওই আবনের ক্যান্টিনের চা আর এবং একে ঘিরে সবাই বসে, আমতলা ছিল একটি, এই আমতলায় বসে আড্ডা দেয়া, সবাই আসছে প্রতিদিন কেউ না কেউ, সেই কবি শামসুর রহমান থেকে আরম্ভ করে সবাই। আর সেই তখনকার দিনে সেই সমস্ত লোকজন, আব্দুল আহাদ, সমর দাস, আব্দুল হালিম চৌধুরী, আব্দুল লতিফ, এরা সব সেই বাঘা বাঘা সঙ্গীতের লোকজন আসছেন, কবি সাহিত্যিক সবাই আসছেন, আড্ডা হতো। তো এই জিনিসটার ফলে যেটা হতো যে আমাদের বন্ধুত্বের বন্ধনটি দৃঢ় হয়েছিল এবং কেউ কয়েকদিন না এলে আমরা খোঁজ নিতাম, হ্যাঁ দেখতো কেমন আছে, ও আসছে না কেন। যে এই যে একটা সামাজিক বন্ধন, এই যে বন্ধুত্বের বন্ধন, এটি আমার মনে হয় এখন হয়তো তেমন নেই, হারিয়ে গেছে বলবো না, হয়তো তেমন নেই, চরিত্রের বদল হয়েছে, কিন্তু আমি সেটিকে খুব মিস করি এখন। আমাদের সময় তো আড্ডাটা এখন মানে আড্ডাটাও কেমন যেন কফি নির্ভর, যান্ত্রিক একটু আমার মনে হয়। এবং আপনি যে আড্ডার কথা বলছেন স্যার, আমার মনে হয় ওটা হয় না। ওটা হলে অনেক সুর বের হয়ে আসতো, অনেক সুন্দর কথা বের হয়ে আসতো, ওই আড্ডার মধ্যে থেকে অনেক গান বের হয়ে আসতো। কিন্তু আমার মনে হয় এই মিউজিক্যাল আড্ডাটা আমাদের খুব প্রয়োজন। দেখো, ওই যে বললাম, প্রথমেই বলেছিলাম যে মানুষের যে মানসিক গড়নটা কিভাবে তুমি গড়ে উঠছো এবং বড় হয়েও তুমি কিসের সান্নিধ্যে থাকছো, এটা বিরাট জিনিস, ভীষণ গুরুত্বপূর্ণ। ওই যে কথায় বলে সৎসংসর্গে স্বর্গবাস, হ্যাঁ সর্বনাশ। এখন কথা হচ্ছে সৎসঙ্গ বই কিন্তু একটা সৎসংসর্গ। যে কোনো বইয়ের কথা বলছি না, এটা আমরা একটু ভুল করি যে বই হলেই বুঝি নো, ভালো বই, একটি ভালো বই একটি সৎসংসর্গ, একে ভুললে চলবে না। ঠিক তাই স্যার। এবং আমাদের ঈদটা সবার ভালো কাটুক এবং সেফলি কাটুক। আমার মনে হয় যে খুব সবার প্রতি এই শুভকামনা আমাদের থাকলো, ভালো কাটুক, সবার মঙ্গল হোক এবং সবাই সুস্থ থাকুক। স্যার শেষে কি আরেকটা গান শুনবো আপনার? আমার? হ্যাঁ। আমি তো প্রথমে একবার করলাম, এবার তুমি করো, আমি শুনি। আমি করবো? আমরা শুনি। আপনার সামনে গান করা, ও বাবা। আমরা তো স্বপ্ন দেখতে ভালোবাসি স্যার, আমার একটা স্বপ্নের গান আছে, আমি সেটা শোনাই। স্বপ্ন মেলেছে ডানাইছে, মানে না মানা উড়ালিয়া মন, উড়ে যেতে চাই সারাক্ষণ, জানি না কেন যে লাগে রে নতুন সবে, বদলে গেছে পৃথিবী, কি যে হলো কি দু চোখে যা দেখি, লাগে রে বড় আপন। স্বপ্ন মেলেছে ডানাইছে, মানে না মানা উড়ালিয়া মন, উড়ে যেতে চাই সারাক্ষণ,